আজকের বিষয় হচ্ছে কোভিড-19 নিয়েই আমি আজকে ভিডিও করতে আসলাম এবং আমার ইউটিউব চ্যানেলে এটাই আমার কোভিড-19 নিয়ে প্রথম ভিডিও। তা কোভিড-19 নিয়ে সারা বিশ্ব এখন একটা মহামারী, একটা আতঙ্ক। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এই কোভিড-19 এই ভাইরাস এর আক্রমণ থেকে সবাইকে বাঁচার জন্য প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করে দিয়েছে। কিন্তু এই লকডাউনটা কি সামগ্রিক ভাবে এই কোভিড-19 থেকে নিস্তার পাওয়ার উপায়, সেটা আজকে আমার আলোচ্য বিষয়। কোভিড-19 কে কি আমরা তাড়াতে পারবো বা ওকে আমরা শেষ করতে পারবো, এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়। ঠিক, অর্থাৎ যারা যারা এই ভিডিওটি দেখছো তারা ছোট হও, মধ্যবয়স্ক হও এবং গুরুজন যারা আমার থেকে বড় সিনিয়র হন, তারা অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন। নিজের আত্মীয় স্বজন পরিবার সকলের স্বার্থে নিজের জীবন বাঁচানোর জন্য অনুগ্রহপূর্বক যা করতে বলছি বা বলা হচ্ছে আর যা করতে না করা হচ্ছে অনুগ্রহপূর্বক পালন করুন। কারণ এই লকডাউনটাই শুধুমাত্র কোভিড-19 এর প্রতিরোধ করার জন্য সম্পূর্ণ পরিপূরক ব্যবস্থা নয়। লকডাউন করেই আমরা কোভিড-19 কে হারাতে পারছি না বা কোভিড-19 কে আমরা সরিয়ে দিতে পারছি না। কোভিড-19 কিন্তু লকডাউন শেষ একটা সময় কিন্তু হবে। লকডাউন এই না যে সারা বছরই চলতে থাকবে, 2020-21 পর লকডাউন চলতে পারে না। শুধু ভারতবর্ষ নয়, যে কোনো দেশেরই এই লকডাউনের কারণে সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতি ভেঙে চুরমার। এই অর্থনীতির দিকে তাকিয়ে যে কোনো দেশের সরকার কোন একটা নির্দিষ্ট সময়ে এই কোভিড-19 এর ছড়িয়ে পড়াটা যখন আস্তে আস্তে কন্ট্রোলে আসবে, তখন ধীরে ধীরে কিন্তু লকডাউন শিথিল হবে এবং একটা সময় লকডাউন উঠে যাবে। কিন্তু তাই বলে এই নয় যে কোভিড-19 চলে যাচ্ছে। কোভিড-19 চলে যাচ্ছে না। কোভিড-19 কে আমরা চিরতরে বিদায় দিতে পারছি না। এবং এটা মাথায় রাখা উচিত যে কোভিড-19 যখন আমাদের মানব সমাজের মধ্যে হানা দিয়ে ফেলেছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একে সঙ্গী করেই আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা কি সবাই মরতে থাকবো? না। তার জন্য আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। কি সচেতন হতে হবে, কি করতে হবে, তাই নিয়ে আজকে আমার ভিডিও। ঠিক, এবার বক্তব্য হচ্ছে যে এই যে কোভিড-19 তার বিরুদ্ধে যে আমি নিজেকে আমি সক্ষম করে তুলবো, তার আক্রমণের হাত থেকে বাঁচবো, তার জন্য মূলত কি করতে হবে? আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে হবে। রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে হবে। দেহে যদি আমাদের ইমিউন পাওয়ারটা শক্ত হয়, বেশি স্ট্রং হয়, আমাদের বডিতে যদি সেরকম পাওয়ারফুল অ্যান্টিবডি তৈরি করতে পারি, তাহলে আমরা করোনাকে প্রতিহত করতে পারবো। বোঝাতে পারলাম? যদি আমি আরো সহজভাবে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এই যে করোনা এই যে আমাদেরকে আক্রমণ করছে কি? দেখুন, সবাই আক্রান্ত হচ্ছে না। তাই বলে এর ক্ষেত্রে যেমন সোশ্যাল ডিস্টেন্সিং বা বিভিন্ন রকম নিয়ম হয়েছে, মাস্ক পরো, হ্যান্ড স্যানিটাইজার করতে হবে, এটা মাস্ট অবশ্যই করতে হবে, অবশ্যই এগুলোকে মানতে হবে, মানবো না তা নয়। কিন্তু তারপরেও দেখুন, অনেকেই কিন্তু করোনা দ্বারা আক্রান্ত হচ্ছে। যারা আক্রান্ত হচ্ছে তাদের বডি ইমিউন পাওয়ার কম। সেজন্য আপনাকে বডি ইমিউন পাওয়ার বাড়াতে হবে। বডি ইমিউন পাওয়ার না বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই করোনার হাত থেকে নিস্তার পাওয়ার। দ্বিতীয় যেটা পথ আছে সেটা হচ্ছে কি? ভ্যাকসিন। আমি আসছি, ভ্যাকসিনের টপিকে পরে আসছি। এবার বক্তব্য হচ্ছে যে এই বডি ইমিউন পাওয়ার, অনেকের মনে হয়তো প্রশ্ন জেগে যাচ্ছে, স্যার বডি ইমিউন পাওয়ারটা আমরা বাড়াবো কি করে? হ্যাঁ, একটা করে টপিক আসো। দেখো, আজকে আমি আমার বোর্ডে কোভিড-19 এর একটা টেবিল বানিয়ে নিয়েছি। এই টেবিলে প্রথম আমি পয়েন্ট রেখেছি ডু, তুমি কি করবে, হোয়াট ইজ, বা আপনাদের কি করা উচিত। এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শুধু আমার ছাত্রছাত্রীদের জন্য নয়, অনুগ্রহপূর্বক ছাত্রছাত্রী বা আমি যে ক্লাস পড়ে তার নিচুতে যারা পড়ে এবং তাদের যারা অভিভাবক, তারাও মন দিয়ে শুনবেন এবং পরিবারের স্বার্থে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের স্বার্থে সকল কিছু মেনে চলবেন এবং অন্যকেও মানতে বলবেন। তাতেই আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো। কি করতে হবে? সবার আগে যেটা বক্তব্য হচ্ছে যে আমাদের এর বিরুদ্ধে বডি ইমিউন পাওয়ার বাড়ানোর জন্য আমি প্রথমেই হাইলাইট করছি ভিটামিন ডি। এই ভিটামিন ডির প্রধান উৎসই হচ্ছে সূর্যালোক। সেই জন্য দিনের বেলা সূর্যের আলোটা নিজের গায়ে লাগান। এই ভিটামিন ডি আমাদের ত্বকের মেলানিনে সংশ্লেষ করে। মেলানিন সিনথেসাইজ করে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, যা আমাদের দেহের
অনেক ইমিউন পাওয়ার বাড়াতে সাহায্য করে। নেক্সট ভিটামিন সি। ভিটামিন সি মানে সাইট্রাস জাতীয় ফ্রুট, ফল, অর্থাৎ যে সকল ফলগুলো টক জাতীয় ফল আমরা বলি, লেবু, মোসাম্বি বা এইরকম টক জাতীয় যে সকল ফল আছে যার মধ্যে সাইট্রাস আমরা পাবো, সেই সকল ফলগুলো প্রচুর পরিমাণে খান। অর্থাৎ সহজ ভাষায় শাক সবজি ফলমূল প্রচুর পরিমাণে খান। তবে শাক সবজি ফলমূল বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে নেবেন, তারপরেই খাবেন। প্রয়োজন বা যদি আরো যদি সচেতন হতে মানে হওয়া প্রয়োজন মনে করেন, তবে একটা পাত্রে জলের মধ্যে সামান্য ভিনিগার দিয়ে ফল বা সবজিগুলোকে 30 মিনিট বা 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন, তারপর তুলে জল দিয়ে ধুয়ে তারপরে সেগুলোকে খান। তবে প্রচুর পরিমাণে ফল শাকসবজি খাবেন। ইভেন সাইট্রাস টক জাতীয় ফল সবচাইতে বেশি খাবেন। প্রতিদিনের আহারে, মধ্যাহ্ন ভোজনে বা লাঞ্চে মিনিমাম কাগজি লেবু বা বাজারে যে লেবুটা আমরা খাই বা পাতি লেবু, সেই লেবুর মিনিমাম অর্ধেকটা প্রত্যেকটা ব্যক্তি খাবেন। তৃতীয় বক্তব্য হচ্ছে প্রোটিন। প্রোটিন সবচেয়ে সহজ এবং কম দামে সহজলভ্য পাওয়া যায়, সেটা হচ্ছে মসুর ডাল। প্রতিদিন আপনার সারা দিনের ডায়েটে 2 বাটি মুসুরির ডাল প্রয়োজন, দিনে এবং রাত্রে 2 বাটি মুসুরির ডাল প্রয়োজন। নেক্সট আসবো জল। প্রচুর পরিমাণে জল খাবেন। 12 বছরের নিচের বাচ্চারা তারা 3 থেকে 3.5 লিটার, এবং 12 বছরের উপরে যারা আছেন আপ টু মানে 60 and 60 অ্যাভাব, প্রত্যেকে 4 থেকে 4.5 লিটার মিনিমাম জল খাবেন। তবে জলটা যেন ঠান্ডা না হয়, জলটা ঈষদুষ্ণ গরম হওয়া জরুরি। তবে ফ্রিজের জল পুরোপুরি ভুলে যান। অনেক অভ্যাসের আমাদের এখন পরিবর্তন করতে হবে। অনেক বদ অভ্যাস আমাদের মধ্যে আছে, যেই বদ অভ্যাস গুলো এখন পর্যন্ত আমরা তার কি প্রতিক্রিয়া শরীরে ঘটে স্বাভাবিকভাবেই তৎক্ষণাৎ বুঝতে পারতাম না। আজকে আমাদের বুঝতে হবে, আমাদের সেই আগের অভ্যাসগুলোকে বদলাতে হবে, নতুন অভ্যাস তৈরি করতে হবে। অর্থাৎ কুঅভ্যাসগুলো ত্যাগ করুন, সু অভ্যাস তৈরি করুন। সেই জন্য বলা হচ্ছে যে যে জলটা আমরা খেতে বললাম সেটা ঈষদুষ্ণ গরম জল হওয়াটাই বাঞ্ছনীয়, অন্তত এই পিরিয়ডটুকুতে। যদি সারা জীবন পারেন সেটা অনেক বেটার, কিন্তু প্রচুর পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। নেক্সট টপিক হচ্ছে ঘুম। অর্থাৎ প্রতিটা মানুষের, প্রত্যেকটা বয়সের প্রতিটা মানুষের ঘুম খুব জরুরি। কারণ ঘুম হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে মানে এমন একটা বিশ্রাম যাতে প্রতিটা অর্গান, তখন আমরা যখন ঘুমাই তখন প্রতিটা অর্গান কুল বিশ্রাম অবস্থায় থাকে, সেজন্য ঘুমটা খুব জরুরি। এবং এই ঘুম না হওয়ার পিছনে কারণটা কি হচ্ছে, যে আমাদের বেশ কিছু বদ অভ্যাস আছে। আমরা প্রচুর পরিমাণে টিভি দেখি, প্রচুর পরিমাণে সারা রাত ভর বসে মোবাইল স্ক্রল করি, এবং আমাদের ঘরে প্রচন্ড পাওয়ারফুল লাইট থাকে। এই যে পাওয়ারফুল লাইট, সেটা আমাদের ঘুম পাওয়াতে বিঘ্নতা ঘটায়। কারণ এই যে ঘুম, এই যে ফিলটা অনুভব করাটা, এটা আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড কন্ট্রোল করে। এই পিনিয়াল গ্ল্যান্ড যে হরমোনটা নিঃসরণ করে তার নাম হচ্ছে মেলাটোনিন। আর এই মেলাটোনিন দিনের বেলায় তাৎক্ষণিকভাবে খুব কম ঘটিত হয়। এটা সন্ধ্যার পর থেকে এর ক্ষরণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং রক্তের সাথে মিশে যায় এবং মানুষের মধ্যে ঘুম এই সেন্সটাকে নিয়ে আসে। কিন্তু যদি আমরা দিনের বেলার মতো ঘরে এত পাওয়ারফুল লাইট, চোখের সামনে স্ক্রিন কল করে যাচ্ছি, ল্যাপটপ ঘেটে যাচ্ছি, তাহলে আমাদের ঘুম আসবে না, ঘুম হবে না। এবং এই অনিদ্রা কিন্তু কোভিড-19 মানে আমাদের এই অনিদ্রা কিন্তু আমাদের দেহের ইমিউন পাওয়ার কমিয়ে দিচ্ছে। তার জন্য কিন্তু কোভিড-19 অ্যাটাক করার একটা সম্ভাবনা প্রচুর। সেটা খুব ভালো ঘুমের প্রয়োজন। এই যে আমি বললাম মেলাটোনিন, এই যে পিনিয়াল গ্ল্যান্ড, এই পিনিয়াল গ্ল্যান্ডের যে মেলাটোনিন, এটাকে আমরা বায়োলজিক্যাল ক্লকও বলে থাকি। অর্থাৎ ক্লক কেন, যেহেতু সন্ধ্যা মানে ঘড়ির একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষরণ হয়, মানে ওইটুকু সময় মানুষের খুব ভালো করে ঘুমানো প্রয়োজন। যেটা স্বাস্থ্যবিধিতে বলা হয় একজন মানুষের সুস্থ শরীর এবং সুস্থ মন থাকার দরুন তাকে ভালো ঘুমোতে হবে, এটা খুব জরুরি। কোভিড-19 এবং আজীবন আপনাকে মেনতে হবে ভালো ঘুম, ভালো শরীর এবং ভালো মনের তৈরি করে, বিকাশ করে এবং বডিতে ইমিউন পাওয়ার তৈরি করতে সাহায্য করে। টেনশন কম, টেনশন চিন্তা এটাও ঘুমে ব্যাঘাত ঘটায়। আর টেনশন এবং চিন্তা বডির ইমিউন পাওয়ারকে নষ্ট করে। সেজন্য বাড়িতে থাকুন, শান্তিতে থাকুন, কোনো বিষয়ে এত টেনশন করতে যাবেন না, বাড়িতে কোনো অশান্তি তৈরি হতে দেবেন না, অশান্তির কারণ সৃষ্টি করবেন না। যদিও বাড়িতে বাবা মারা বা গুরুজন যারা রয়েছে, আমরা অনেকেই এই করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন কারণে টেনশন চিন্তিত হয়ে আছি, তবু চেষ্টা করবেন সবার সাথে হাসি খেলে গল্প করে মজা করে এমন ভাবে সময়টা অতিবাহিত করুন যাতে টেনশন না হয়, টেনশন থেকে দূরে থাকুন। নেক্সট হচ্ছে কি মাস্ক, স্যানিটাইজিং, এটা একদম মাস্ট
সবাইকে, আজকে নয়, লকডাউন চলছে বলে তো নয়, লকডাউন শেষ হয়ে গেল, মানে লকডাউন মুক্ত সমাজেও যেদিন আপনাকে ছেড়ে দেওয়া হবে, সরকার দেশের এবং দশের সাথে যেদিন লকডাউন তুলে নেবে, যেদিন আপনি বাইরে বেরোবেন, অর্থাৎ স্টুডেন্টদের স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী তাদেরকে তাদের কাজের জায়গায় যেতে হবে, বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা প্রাইভেট টিউশনে পড়তে হবে, প্রত্যেকটা জায়গায় যখনই আপনি জনগণের সম্মুখে যাচ্ছেন আপনাকে মাস্ক পরতেই হবে। স্যানিটাইজার সঙ্গে ক্যারি করবেন, হ্যান্ড স্যানিটাইজার। বাইরে যে জায়গায় আপনি হাত ধুতে পারছেন না সেখানে হাত স্যানিটাইজ করে নিন। বাড়িতে থাকলে পরে স্যানিটাইজার ইউজ না করে আপনি হ্যান্ড ওয়াশ সাবান ব্যবহার করতে পারেন। যারা সব সময় বাড়িতে আছেন তারা সাবান দিয়ে হাত ধুলেই চলবে। যারা বাইরে যদি কোনো কাজে যাচ্ছেন তারা অবশ্যই স্যানিটাইজার ক্যারি করুন, হাত ভালো করে স্যানিটাইজিং করে নিন। এটা আপনাকে মেনে নিতেই হবে। এটা আপনার জীবনে একটা নতুন অভ্যাসে পরিণত হয়ে গেল। বাইরে গেলে যেমন আমরা জুতো পরে যাই, সেরকম এখন থেকে মাথায় একটা ঢুকে নিতে হবে যে আমি বাইরে গেলে পরে আমাকে এখানে একটা মুখবন্ধ লাগিয়ে নিতে হবে, অর্থাৎ মাস্ক একটা আমাকে পরে নিতে হবে। এটা একটা নতুন অভ্যাস সংযোজন হলো। এই অভ্যাসের পরিবর্তন কোভিড-19 এর জন্য এটা করে যেতেই হবে, কারণ কোভিড-19 কিন্তু যাচ্ছে না। কোভিড-19 কিন্তু আমাদের সাথেই আছে। এখন এই লকডাউনের দরুন এর সংক্রমণ কিছুটা কমিয়ে আনা গেছে। যখনই লকডাউন উঠে যাবে, যখন আমরা সবার সাথে মিশতে শুরু করে দেব, তখন কিন্তু আবার কিন্তু এই কোভিড-19 সবার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে করোনা ভাইরাস কিন্তু ছড়িয়ে পড়বে। এবং তার থেকে আমাদেরকে রক্ষা পেতে গেলে উপায় কি? বডি ইমিউন পাওয়ার বাড়াতে হবে, সাথে সাথে স্যানিটাইজ হতে হবে, সাথে সাথে হাইজিনিক লাইফস্টাইল নিয়ন্ত্রণ করতে হবে, ডায়েট মেনটেন করতে লাগবে, মাস্ক পরতে হবে, মানুষের সাথে মানুষের ডিস্টেন্স দূরত্ব বজায় রাখতে লাগবে। আগের মতো দেখা হলে হ্যান্ডশেক মানে করমর্দন করা চলবে না, দূর থেকে নমস্কার করুন। অনেক সৌহার্দ্য, তাতেই যথেষ্ট। যদি তাতে কেউ দুঃখ পায়, কিচ্ছু করার নেই। করোনা থেকে মুক্ত পেতে গেলে এই জিনিসগুলোকে আমাদের এখন নতুন অভ্যাসে পরিণত করতে হবে। কেউ জিনিসটা খুব এই নয় যে আমি বলছি শুনছি উড়িয়ে দিচ্ছি, করবেন না। তাই যদি করেন তবে করোনার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, কেউ বাঁচাতে পারবে না। যে বাঁচাতে পারবে সে হচ্ছে কি ভ্যাকসিন। আমি আসছি ভ্যাকসিনের টপিকে, ভ্যাকসিন আমি ব্যাখ্যা দিব, তখন বুঝতে পারবেন কেন বলছি করতে। নেক্সট পয়েন্ট আমরা কি আসবো? সোশ্যাল ডিস্টেন্স একটু আগে বললাম, মানতে হবে। আর নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা পরিবারে এজেড পার্সন রয়ে গেছে, প্রত্যেকেরই বাবা মা রয়ে গেছে, যাদের প্রায় প্রত্যেকেরই এজ অ্যাবভ 50 বা 60 বা অ্যাবভ 70। এই জায়গাটা খুব সতর্ক থাকতে লাগবে, কারণ যারা এজেড পার্সন বা 60-র উপরে, তারা স্বাভাবিকভাবেই তাদের বডির ইমিউন পাওয়ার খুব দুর্বল। কারণ বয়স হয়ে যাওয়ার জন্য তাদের অর্গানস গুলো এমনিতেই দুর্বল হয়ে গেছে, তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা এমনিতেই কমে গেছে। তারপরে একটা বিশেষ কি কারণ, যে এই সকল যারা এজেড পার্সন রয়ে গেছে তাদের মধ্যে বেশিরভাগ রোগী কিছু না কিছু রোগ দ্বারা অলরেডি আক্রান্ত হয়ে আছেন। হয়তো কেউ ডায়াবেটিসে আক্রান্ত, কেউ কোলেস্টেরলে আক্রান্ত, কেউ হাই প্রেসারে আক্রান্ত, কেউ কিডনির প্রবলেমে ভুগছেন, কেউ অর্থোপের প্রবলেম হচ্ছেন, কেউ নার্ভাস সিস্টেমের প্রবলেম ভুগছেন, কেউ লিভারের প্রবলেমে ভুগছেন, কেউ বা ঠান্ডা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া লাংসের প্রবলেমে ভুগছেন। অর্থাৎ তিনি ভুগছেন অলরেডি, অর্থাৎ তার বডি ইমিউন পাওয়ার কিন্তু এমনিতেই দুর্বল। অর্থাৎ তাদের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা মারাত্মক। সেই জন্য প্রত্যেকটা পরিবারের যারা ইয়ং জেনারেশন তাদেরকে বারে বারে বলা হচ্ছে, এবং যারা গুরুজন রয়ে গেছেন, যারা আমার ভিডিও দেখছেন, তাদের কাছে করো জোরে বিনীত অনুরোধ, আপনারা ঘরে থাকুন, বাইরে আসবেন না। আর আপনাদের ফ্যামিলির মধ্য থেকে যে ইয়ং জেনারেশন বাইরে যাচ্ছে, সে বাইরে কাজকর্ম করে বাড়িতে ঢোকার মুহূর্তে সে কমপ্লিটলি সম্পূর্ণ হাইজিনিক ভাবে ওয়াশ হয়ে হ্যান্ড স্যানিটাইজ করে জামা কাপড় বাইরে খুলে রেখে তারপরে ঘরে প্রবেশ করুন, আপনার বাবা মার স্বার্থে। কারণ আপনি যদি ওটাকে ক্যারি করে নিয়ে আসেন, সবার আগে এফেক্টেড হবে আপনার বাবা মা বা বয়স্ক ব্যক্তিটা। এবং এই বয়স্ক ব্যক্তিরা যখনই এফেক্টেড বা আক্রান্ত হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই বয়স্ক মানুষরা এক তো বডি ইমিউন কম যারা থাকার দরুন একে প্রতিরোধ করতে পারছে না, আর আক্রান্ত হলে একে সার্ভাইভ করতে পারছে না। বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক লোকরা মারা যাচ্ছে। অর্থাৎ লকডাউন উঠে গেলে পরে এই চিত্রটা কিন্তু আমাদের সামনে আসবেই আসবে। কি আসবে? যে অনেক বয়স্ক মানুষ রয়ে গেছে, আমাদের সামান্য ভুলের কারণে তারা আক্রান্ত হবেন এবং তাদেরকে আমরা হারাবো। আমাদের পরিবারে আমাদের বাবা মা, গুরুজন, যারা প্রিয়জন, তাদেরকে যদি হারাতে না চান অবশ্যই নিয়মগুলো মানুন। আর আপনারাও মানুন, কারণ আপনারা যেহেতু বাইরে যাচ্ছেন, বাইরে থেকে আসছেন, আপনাদের সন্তানরা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসছে, প্রাইভেট আসছে, প্রত্যেকের বিষয়ে একটা জায়গায় খুব সতর্ক, হাইজিনিক লাইফস্টাইল, স্যানিটাইজিং, মাস্ক জরুরি। বাইরে থেকে আসলে হাত পা খুব ভালো করে, মুখ খুব ভালো করে ধুয়ে নিন,
মাস্ক যেটা বাড়ি থেকে আসলেন সেই মাস্কটা কাপড়ের হলে পরে সেটা খুব ভালো করে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে পরবর্তীতে আবার ব্যবহার করুন। প্রয়োজনে একটি নয়, দুটি, তিনটি, চারটি মাস্ক ব্যবহার করুন, নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে। প্রত্যেকটা মানুষ যদি নিজের এবং নিজের পরিবারের স্বার্থে আমরা ঠিক এইভাবেই যা করতে বলা হচ্ছে করি, তাহলে দেখুন প্রতিটা পরিবার করলে পরে আর কখনো সেই ক্যারিয়ার গুলোকে আক্রমণ করতে পারবে না। আমরা করোনা ভাইরাসের যে চেন আছে সেটাকে ব্রেক করতে পারবো। যখনই আমরা ওকে ভেঙে দিতে পারবো তখন আস্তে 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 এই প্রভাবটা কমতে থাকবে। তাই বলে এই বলছি না করোনা ভাইরাস চলে যাবে, ও বিদায় নেবে, ও যাবে না, ও আমাদের সাথেই থাকবে, ও আমাদের এখন পরিবারের একটা সদস্যই হয়ে গেছে, যাকে আমরা চোখে দেখতে পাই না। আবার কিছু কিছু মানুষ ক্যারিও করছে অ্যাসিম্পটমিক ক্যারিয়ার, যাকে দেখে বোঝাচ্ছে না তার শরীরে কোনো উপসর্গও নেই, কিন্তু সে অলরেডি করোনা ভাইরাসকে ক্যারি করছে। আবার কারো বডিতে এমন ইমিউন পাওয়ার আছে যে ক্যারি করছে, তার মধ্যে কোনো সিমটম দেখা যাচ্ছে না, সামান্য জ্বর আসছে, সে প্যারাসিটামল খাচ্ছে বা আদার্স কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, সে সুস্থও হয়ে যাচ্ছে। তার দেহ থেকে করোনা বিদায় নিল, দেহ থেকে করোনা বিদায় নিল। এবার তার দেহ থেকে বিদায় না মানে তার দেহে আবার অ্যান্টিবডিও তৈরি হয়ে গেল। এটা একটা প্লাস পয়েন্ট যদিও, তবু আমি চাইবো না কেউ আক্রান্ত হোক। যারা আক্রান্ত হচ্ছেন, গবেষকদের মতামত হচ্ছে তাদের শরীরে অ্যান্টিবডিও তৈরি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, কিছু ক্ষেত্রে আরো অ্যান্টিবডি তৈরি হচ্ছে। অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হওয়া মানে সেই মানব শরীরটাতে নেক্সট টাইম আর করোনা আক্রমণ হওয়ার সম্ভাবনা কমে গেল। আশা করি বুঝাতে পারলাম। কি করতে হবে? এছাড়া যদি কোনো পরিবারের মধ্যে কারো দেখা যায় যে করোনার সিমটমস দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ জ্বর, সর্দি, হাঁচি, কাশি, বুকে ব্যথা, শ্বাস প্রশ্বাসে কষ্ট, হার্টবিট বেড়ে যাচ্ছে, যদি এরকম কোনো সমস্যা দেখতে পাওয়া যায় ডাক্তারের সাথে কনসাল্ট করুন, ওষুধ খান। সঙ্গে সঙ্গে আমি কিছু নিয়ম বলেছি, নিয়মগুলো অবশ্যই পালন করুন। যদিও বা করোনা আক্রান্ত হয়, আপনার যদি বডি ইমিউন পাওয়ার বেশি থাকে তাহলে আপনি মেবি ফাইট করে করোনাকে হারাতে পারেন। যেমন একটা বাড়িতে পাচন তৈরি করে নিতে পারেন, যেখানে মেনশন করে দিচ্ছি সেই পাচনে কি কি থাকবে: হলুদ, আদা, তুলসী পাতা, লবঙ্গ, জোয়ান, দারুচিনি। প্রতিটা অ্যাভেলেবেল, প্রতিটা বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে হলুদ পাওয়া যায়, প্রত্যেকটা বাড়িতে আদা পাওয়া যায়, প্রত্যেকটা বাড়িতে তুলসী গাছই আছে, লবঙ্গ, জোয়ান, দারুচিনি, এটা প্রত্যেকটা বাড়িতে কিচেনে মশলা বক্সে পাওয়া যায়। এই জিনিসগুলো পেস্ট করে পাচন, এই যে আমরা খাই না, ওটাকে কি বলা হয়, চবনপ্রাশ, পেস্ট করলে যেরকম হয় ঠিক এরকম পাচন তৈরি করুন। বলা হচ্ছে এই পাচনটা দিনে 3 বার 3 চামচ করে খান। যদি আপনার শরীরে কখনো জ্বর বা কখনো এরকম কোনো ফিলিংস হয়, এটাকে খান সারাদিন। যদি এরকম শরীরে কোনো রকম সিমটমস, গা হাত পা ব্যথা করছে, গা চিবাচ্ছে, তাহলে সারাদিন আপনি আদা ফোটানো জল খাবেন। অর্থাৎ জলের মধ্যে আদা পিস 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 করে বা আদা থেতো করে দিয়ে জলটাকে মানে মোটামুটি 30 থেকে 40 মিনিট ফুটিয়ে নিন। আদার যে নির্যাসটা বেরিয়ে গেল সেই জলটা পান করুন। সবসময় ফ্রিজে রাখবেন না, ফ্রিজের জল টোটালি অ্যাভয়েড, অভ্যাসটা বদলে দিন। নর্মাল টেম্পারেচারে রাখুন, আদা ফোটানো জলটাকে আপনি খান। বা আপনার পরিবারে যার এরকম সিমটম দেখাচ্ছে তাকে আদা ফোটানো জল খাওয়ান। নেক্সট হচ্ছে, আমরা তো প্রত্যেক বাড়িতে চা খাই। আমি একটা চার উপকরণ বলে দিচ্ছি, তবে সেটা চা হবে না, চায়ের মতো হবে। যেমন সেখানে চা পাতা থাকবে, যেমন চা পাতা, জল তো ফোটানো হয় চা পাতা। আমরা লিকার চাতে অনেকে চিনি খাই, অনেকে খাই না, যদিও লিকার চাতে চিনি না খাওয়াটাই ভালো। সেরকম লিকার চা বানান, চা পাতা দিয়ে জল ফোটান, সাথে দেবেন আদা, গোলমরিচ, লং, দারুচিনি, তেজপাতা। চিনি ছাড়া শুধু জলে চা, আদা, গোলমরিচ, লং, দারুচিনি, তেজপাতা দিয়ে জলটা ভালো করে ফোটান, দেখবেন লিকার চায়ের মতো কালার হচ্ছে। আপনি সেটাকে পরম তৃপ্তিতে খান। কারণ এটার পিছনে যুক্তিটা হচ্ছে, এই চাটা খাওয়ার পিছনে যুক্তি হচ্ছে সরি, প্রথমত হচ্ছে যে এই যে আমি যে লিকুইড বা সলিউশন বা দ্রবণটা বানাতে বললাম, যেটা চায়ের মতো দেখতে, এটা প্রত্যেকটা যে আমাদের রান্নাঘরে পাওয়া যায় যে মশলা আমরা বলি, এর প্রত্যেকটা একটা ভেষজ গুণ বর্তমান, এবং প্রতিটা আমাদের দেহে প্রচুর পরিমাণে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। আমি নেক্সট ক্লাসে এসে প্রতিটা কিভাবে আমার বডি ইমিউন পাওয়ার বাড়ায় সেটা বলবো, কারণ আজকে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। যেটা মুদ্রা বিষয় সেটা হচ্ছে সকলকে জানানো, সেটা আগে বলছি। বিশ্বাস করে করুন, সবাই প্রত্যেকে ভালো ফল পাবেন। বলা হচ্ছে এই যে প্রত্যেকটা একটা ভেষজ গুণ আছে, আর গরম জল যে আপনি ফুটিয়ে খাচ্ছেন, এবার দেখবেন অনেক বিশেষজ্ঞ বা অনেক গবেষকরা বা আমারই অনেক গবেষক বন্ধুদের কাছ থেকে শোনা যে তাদের বক্তব্য হচ্ছে যে এই যে করোনা ভাইরাস, সে আমাদের নাক মুখ দিয়ে গিয়ে গলা এবং এখানে গিয়ে লাংসে অ্যাটাক করছে, লাংসে অ্যালভিও সেলুলার মধ্যে যাচ্ছে, ওদের নিউক্লিয়াস লেয়ারটাকে ওরা ধ্বংস করে দিচ্ছে। এবং যার ফলে কি হচ্ছে, ওখানকার রক্তের গতি বা চলাচল, অক্সিজেনেটেড ব্লাড ডিসপাস বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস আটকে মানে প্রবলেম হচ্ছে, তখন তাকে ভেন্টিলেশনে নিতে হচ্ছে।
যদি এইভাবে যদি কোনো সিমটমস হলো বা কোনো রকম কোনো উপসর্গ বা কারো মনে হলো আমার এরকম বোধ হচ্ছে, আপনি যদি এই সলিউশনটা বা এই দ্রবণটা বানিয়ে যদি খেতে শুরু করেন, এর মধ্যে যে অ্যান্টি বা টক্সিক যে জিনিসটা তৈরি হচ্ছে ও আমাদের কি করবে, এই ভেতরে সম্পূর্ণ যায়। যদি করোনা অ্যাটাকও করে তখন আস্তে 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 করোনা অনেক এরকম করোনা যে স্পাইক গুলো আছে ওটাকে আস্তে 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 ডিস্ট্রয় করে দেয়, মানে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ওকে আস্তে আস্তে ডিস্ট্রয় করে দেয়। আমি আসবো কিভাবে করোনাকে ডিস্ট্রয় করে বা প্রতিরোধ করার জন্য এটাকে ডিস্ট্রয় করে দেয়। স্বাভাবিকভাবে তখন হচ্ছে করোনা ফলে সেখানে কি হয়, আর বংশ বিস্তার করতে পারে না, মানে আর ছড়াতে পারে না, স্বাভাবিকভাবে সেখান থেকে নিস্তার পাওয়া যেতে পারে। করোনাকে ওই মুহূর্তে আপনার বডিতে আপনি মেরে আপনার নিজের দেহকে রক্ষা করতে পারলেন, কিন্তু সমাজ থেকে করোনাকে বিদায় করতে পারলেন না। এটা আপনার সুস্থ থাকার জন্য উপদেশ। নেক্সট টপিকে যদি আমি আসি, একটু আগে বললাম ভ্যাকসিন। তা প্রথম বক্তব্য হচ্ছে হোয়াট ইজ ভ্যাকসিন, ভ্যাকসিন কি জিনিস। এবার যদি ভ্যাকসিন নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে সহজ ভাষায় বলা হয় ভ্যাকসিন হচ্ছে বাংলায় কি, প্রতিষেধক, টিকা, টিকাকরণ বলা হয়। এই টিকা কি করে বানানো হয়, যখন যে কোনো প্রকার গবেষক যারা রিসার্চ করেন তখন কোনো একটা ভ্যাকসিন তৈরি করতে গেলে তখন প্রথমে কি করতে হয়, যে কোন ভাইরাস কর্তৃক মানুষের দেহে কোন রোগ সৃষ্টি হয়েছে, আগে রোগের লক্ষণকে আইডেন্টিফাই করো, রোগের লক্ষণ করে এই রোগটা কোন ভাইরাস কর্তৃক হয়েছে সেই ভাইরাসের সকল ক্যারেক্টার অ্যানালাইসিস করো, এবং এই ক্যারেক্টার হওয়ার দরুন আমাদের দেহের অমুক অঙ্গে যে কোনো একটা পার্টিকুলার অঙ্গে আক্রমণ করে বংশ বিস্তার করে এবং আমার সকল কাজকে ব্যাহত করার চেষ্টা করছে, তখন এই ক্যারেক্টারিস্টিকের অপোজিট ক্যারেক্টারিস্টিক তৈরি করা হয় রাসায়নিক ভাবে। এই যে রাসায়নিক গঠন তাকে আমরা বলি ভ্যাকসিন। অর্থাৎ এই ভ্যাকসিন আমাদের দেহে প্রবেশ করানো মানেই হচ্ছে যে ভাইরাসের কারণে রোগটা হচ্ছে ওই ভাইরাসটাকে প্রতিহত করা যাতে রোগটা তৈরি করতে না পারে, মানে অ্যান্টিডট পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এইবার এই ভ্যাকসিন যদি আমি বলি সরি, এই ভ্যাকসিন এতটা সহজ পদ্ধতি নয়। যারা রিসার্চ করে তাদেরকে একটা ভাইরাসকে অ্যানালাইসিস করা এবং একটা মানুষের দেহে তার কার্যপদ্ধতিকে অ্যানালাইসিস করে তার ভ্যাকসিন তৈরি করতে মিনিমাম খুব সবাই আমরা মিডিয়াতে দেখেছি মিনিমাম 18 মাস সময় লাগে, মানে 1.5 বছর। যদি এটা কথার কথা যে 18 মাস সময় লাগে, একটা ভ্যাকসিন শুধু তৈরি করলেই হলো না, একটা ভ্যাকসিন তৈরি করার পর সেটাকে প্রথমে অ্যানিম্যাল ট্রায়ালে পাঠাতে হয়, অ্যানিম্যাল ট্রায়াল থেকে পজিটিভ রেজাল্ট আসার পর সেটাকে হিউম্যান ট্রায়ালে পাঠাতে হয়, হিউম্যান ট্রায়াল থেকে পজিটিভ রিপোর্ট আসার পর পর্যবেক্ষণ করতে হবে যে তার শরীরে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা বা এর জন্য তার শরীরে অন্য কোনো প্রকার সাইড এফেক্ট হচ্ছে কিনা। সবকিছু দেখার পর এই ভ্যাকসিনটা জনসাধারণের সবার মাধ্যমে দেওয়া হয়। এতে মিনিমাম সময় লাগে 5 বছর। যারাই আমার ভিডিও দেখছেন খালি বলবেন 5 বছর, এটা 2020, 5 বছর, বুঝতে পারলেন? এই 5 বছর কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। যদিও বা তার আগে ভ্যাকসিন হয়তো এসে যাবে বিভিন্ন দেশের বিভিন্ন রিসার্চ বা গবেষণা কেন্দ্র থেকে সবসময় বলা যাচ্ছে 9 মাস পরে আসবে, 8 মাস পরে, 1 বছর পরে আসবে, কেউ বলছে নভেম্বরে আসবে, কেউ ডিসেম্বর, কেউ জানুয়ারি মাসে ভ্যাকসিন চলে আসবে, মেবি আসবে। কিন্তু সেই সকল ভ্যাকসিন গুলো কিন্তু সম্পূর্ণ কার্যকর হবে না। এটাও গবেষকরা বলেছে আমরা যে ভ্যাকসিন সেটা সম্পূর্ণ কার্যকর হবে না। আজ পর্যন্ত এখন এপ্রিল মাস পর্যন্ত যতটুকু লাস্ট আপডেট দেওয়া আছে তাতে 116টা, কি বললাম, এপ্রিলের লাস্ট আপডেটে 116টা ভ্যাকসিনের ফর্মুলা সাবমিট হয়েছে। কিন্তু 116টা সাবমিট হলে কোনো তার মধ্যে 8টা সম্ভাবনাময়, মানে এই 8টা কার্য করতে পারে। এই 8টার উপরে এখন দ্রুত গতিতে কাজ চলছে। হয়তো এই 8টার মধ্যে 1টা বা 2টো সাকসেস হয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু এই 8টা সাকসেস হয়ে এসে আমাদের সাথে যখন কার্য করবে তাতেও যে ও 100% কার্য করতে পারবে তাতেও যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। তার পিছনে একটা কারণ রয়ে গেছে। কারণ কি, এই যে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস, এর একটা স্পেশাল ক্যারেক্টার গবেষকরা পর্যবেক্ষণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 কিভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন আবহাওয়া জলবায়ুর সাথে নিজের মধ্যে মিউটেশন ঘটিয়ে ফেলছে। ওর মধ্যে মারাত্মক মিউটেশন পাওয়ার রয়ে গেছে। এত মিউটেশন ঘটে, মিউটেশন কথার মানে হচ্ছে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে ফেলছে। তার মানে যেরকম টেম্পারেচারে হোক, একটা খুব বিলো টেম্পারেচারে গেলে তো জীবিতই। আজকে আমাদের ভারতবর্ষের টেম্পারেচার অনেক হাই, আমরা গরম বলতে পারি গরম। এখানেও কিন্তু এমন নয় যে করোনা ভাইরাস মিশে গেছে। করোনা ভাইরাস কিন্তু এখনো এর মধ্যেও মিউটেশন ঘটে যাচ্ছে, মানে এই ওয়েদারটাকে অ্যাবজর্ব করে এখানে বাঁচার চেষ্টা করছে। ও কিন্তু লড়াই করছে আমাদেরকে ধ্বংস করার জন্য। মানে বলতে পারেন এটা ভাইরাস নয়, দানব।
যে ও আমাদেরকে ধ্বংস করবে বলে পণ করে এসেছে। এবার ওর বিরুদ্ধে আমাদেরকে জিততে হবে। জিততে হলে কি করতে হবে? লকডাউন যথেষ্ট নয়। লকডাউন কথার মানে হচ্ছে যেটা কমিউনিটি ট্রান্সমিশনটাকে কিছুটা রোধ করা গেছে, আটকানো গেছে। কিন্তু দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে একটা সময় কিন্তু আমাদের এই লকডাউন তুলতেই হবে, আমাদের স্বার্থেই তুলতে হবে। কারণ আমাদেরকে উপার্জন করতে হবে, আমাদেরকে খেতে হবে, আমাদের দৈনন্দিন সকল কাজকর্মকে প্রসিড করতে হবে। সবকিছু দেখে কিন্তু সরকার একটা সময় লকডাউন তুলবেই। সেটা যে কোনো দেশের যে কোনো প্রধানমন্ত্রী হোক, তাকে তুলতে হবেই। আর সেই সময় কিন্তু করোনা লাফিয়ে লাফিয়ে গ্রোথ করবে, লাফিয়ে লাফিয়ে, যেটা ভাবনার বাইরে। কেউ যদি এরকম বাইনারি ক্যালকুলেশন জেনে থাকেন, একটার থেকে দুটো, প্রত্যেকটার থেকে দুটো, দেখুন তারপর থেকে দুটো, তারপর থেকে দুটো, দেখুন কি স্পিডে হচ্ছে। এইভাবে করোনা এইরকম গ্রোথ নিয়ে বেরিয়ে যাবে, যাতে দেখা যাবে উইদিন 15 ডেজ মেবি 50%ও সবাই করোনা আক্রমণে আক্রান্ত হয়ে যেতে পারে। সেই জায়গাটা থেকে আমাদের প্রত্যেককে বাঁচতে হবে। এই বাঁচার জন্য কি করতে হবে? যতদিন পর্যন্ত 100% ভ্যাকসিন তৈরি হয়ে আসে, ততদিন পর্যন্ত আমাদের নিজেদেরকে নিজে বাঁচাতে হবে। এই বাঁচানোটা কিভাবে বাঁচাবো? ফার্স্ট, বডি ইমিউন পাওয়ার বাড়াতে হবে। সেকেন্ড, দ্বিতীয়ত কি করতে হবে? আমাদেরকে সবসময় বাইরে ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে, মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজিং করতে হবে, বাইরে থেকে এসে সম্পূর্ণ হাইজেনিক ভাবে নিজেকে পরিষ্কার করা, নিজের জামা কাপড় সম্পূর্ণ পরিষ্কার করতে হবে, অর্থাৎ নিজের লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে হবে। সহজ ভাষায় হাইজেনিক লাইফস্টাইল খুব জরুরি। এখন প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। আগে যেমন এক সাইডে ফেলে রেখে দিতাম, থাক পরে করবো, করতে যাবেন না, বিপদ ডেকে আনবে। দ্বিতীয়ত, তো আপনার খাদ্যের মানে ডায়েট চার্টের মধ্যে আমি একটু আগে বলে দিয়েছিলাম, ভিটামিন সির কথা বলেছিলাম, প্রোটিনের কথা বলে দিয়েছিলাম, জলের কথা বলে দিয়েছিলাম। এই সকল শাক সবজি ফল মূলের খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। এছাড়া দ্বিতীয় আর কোনো পথ নেই। আমার আপনার সকলের বাঁচার কোনো পথ নেই। কোন দেশের মন্ত্রী প্রশাসনকে ডাকবেন না, কেন্দ্র কি করছে, স্টেট কি করছে, ডাকবেন না। তারা তাদের কাজ করছে, তারা রাজনীতি করছে, করে যাচ্ছে। দেশের যতটা ভালো করা যায় করছে, তার মধ্যে থেকেও তারা তাদের রাজনীতি করে যাচ্ছে। সেই জন্য ওই রাজনীতি নিয়ে আমারও হেলদোল নেই, আপনারও হেলদোল থাকা উচিত না, অন্তত এই মুহূর্তে। এই মুহূর্তে সম্পূর্ণ রাজনীতি ছেড়ে দিন। কে কি করলো, কাকে মারলো, কাকে ধরলো, কাকে জেলে নিল, এ লকডাউন মানলো না, ও লকডাউন মানলো না, এইসব আলোচনায় যাবেন না। খালি এই আলোচনায় আসুন, আপনি নিজের বডি ইমিউন পাওয়ার কি করে বাড়াবেন, আপনি নিজেকে করোনার হাত থেকে কিভাবে রক্ষা করতে পারেন, আপনি আপনার পরিবারকে কিভাবে রক্ষা করতে পারেন, তার জন্য যা পন্থা বলছি প্রতিটা পন্থা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করুন। বেঁচে যাবেন আপনি এবং আপনার পরিবার। এভাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের পরিবারকে বাঁচাতে পারলে পরে আমরা প্রত্যেকেই করোনার বিরুদ্ধে সাকসেস হব, যেমন সময় জিততে পারবো। নেক্সট টপিকে যদি আমি যাই, আমি যেটা বললাম ভ্যাকসিন নিয়ে যে কথাটা বললাম, এই ভ্যাকসিন নিয়ে কথাটা আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজ অ্যান্ড এর পরিচালক অ্যান্থনি এস ফাউসি তিনিও সমর্থন করেছেন যে একটা ভ্যাকসিন তৈরি হতে মিনিমাম 18 মাস সময় লাগে, কিন্তু সম্পূর্ণ কমপ্লিটলি হয়ে হিউম্যান ট্রায়াল সবকিছু হয়ে মানুষের 100% কার্যকরী করতে 5 বছর সময় লাগে। তিনিও স্বীকার করে নিয়েছেন। এবার বক্তব্য হচ্ছে ভ্যাকসিন তো গেল, এবার ইমিউন পাওয়ার আমি একটু আগেই বললাম ইমিউন পাওয়ার কি করে বাড়াবো। এবার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্যের দিকে তুমি দেখো, আমি যে কোনো টপিক গুলো বলছি তোমরা সবাই মন দিয়ে দেখো। ডোন্টস, কি করবে না, মানে করা যাবে না। প্রথমত টেনশন, একটু আগে বলে দিয়েছি টেনশন করবে না। টিভি কম দেখো, রাতের বেলা টিভি কম দেখো, রাতের বেলা মোবাইল কম ঘাটো, যেটা তোমার ঘুমের ব্যাঘাত ঘটাবে। ঠিক, অনেক ইয়ং জেনারেশনের মধ্যে একটা নতুন ফ্যাশন দেখা যাচ্ছে, ফ্যাশন করে বলে ল্যাদ খাওয়া, ওই সারাদিন বিছনায় গড়াগড়ি খাচ্ছি, ল্যাদ খাওয়া ওয়ার্ডটা সবাই ইউজ করে। করবে না, করবে না। এতে তোমার বডি ইমিউন পাওয়ার কমছে এবং করোনা জাকিয়ে বসাটা, ঘরে আছি বলেই তোমার করোনা ধরবে না, এই ধারণা ভুল। এটা তুমি মনে রাখো, ল্যাদ খাওয়া ভুলে যাও। তাহলে এই ল্যাদ খাওয়া ভুলে গেলে তোমাকে প্রথমে কি করতে লাগবে, যেটাকে আমরা বলছি এক্সারসাইজ। কি বললাম? এক্সারসাইজ। এই এক্সারসাইজটা কি রকম হওয়া উচিত? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। দিনে মিনিমাম 40 মিনিট এক্সারসাইজ করো। 40 মিনিট এক্সারসাইজ করা ছাড়া আর কোনো উপায় তোমার কাছে খোলা নেই। প্রথম, এই যে 40 মিনিট তুমি এক্সারসাইজ করছো, তাতে তোমার শারীরিক যে পরিশ্রম হচ্ছে, তাতে তোমার ক্ষুধাও বাড়বে, তাতে তোমার ভালো ঘুম হবে। সহজ পাচ্য খাবার খাও, খাবারের লিস্ট আমি আগে দিয়ে দিয়েছি, ওর বাইরে কোনো খাবার খাবে না। এবার কি কি খাবার খাওয়া যাবে না? কোনো প্রকার ফাস্টফুড খাওয়া যাবে না, কোনো প্রকার ফাস্টফুড খাওয়া যাবে না। বাইরের থেকে তো পাওয়া যাচ্ছে না, নিজের বাড়িতেও ফাস্টফুড অ্যাভয়েড করো। ওই সিঙ্গারা বানাচ্ছি, লুচি পুরি ভাজা সবকিছু বানাচ্ছি আর খাচ্ছি, চাউমিন গপ করে খেয়ে নিচ্ছি, নুডলস গপ করেছি, সব ফাস্টফুড, জাঙ্ক ফুড,
সিনথেটিক ফুড, কেমিক্যাল ফুড, অর্থাৎ তুমি আইসক্রিম খেতে পারবে না, বারণ। কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে না, বারণ। ফ্রিজের কোনো খাবার খাওয়া যাবে না, ফ্রিজটাকে ভুলে যাও, ফ্রিজটাকে ভুলে যাও। যে জিনিস তোমাকে ফ্রিজে স্টোর করতে হচ্ছে, যেটা ফ্রিজে না রাখলেই নয়, সেটা রাখো, কিন্তু ওটা ব্যবহার করার আগে মিনিমাম 40 মিনিট আগে ফ্রিজ থেকে বাইরে বের করে দাও, তারপর সেটাকে ব্যবহার করো। ফ্রিজের অন্য কোনো খাবার, চকলেট বলো, আইসক্রিম বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, জল বলো, সব অভ্যাস পরিত্যাগ করো, সব অভ্যাস। ঠান্ডা জিনিস খাওয়া, কারণ ঠান্ডাতে করোনা ভাইরাস আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে, তোমাকে আক্রমণ করার সম্ভাবনা আরো বাড়বে। নেক্সট পয়েন্ট হচ্ছে এসি। যাদের বাড়িতে নেই চিন্তা নেই, যার বাড়িতে এসি আছে এসি বন্ধ, এসিতে থাকা চলবে না, এসিতে করোনা ভাইরাস আরো বেশি অ্যাক্টিভ হয়। নেক্সট কি হবে, এমন ভাবে জীবনযাপন করো, সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে বা 9টা থেকে 11টার মধ্যে স্নানটা কমপ্লিট করে নাও। তারপরে স্নান করবে না, ওয়েদার যা ভ্যারি করছে, কখনো ঠান্ডা কখনো গরম, যদি এই কারণে তোমার সর্দি কাশি ঠান্ডা লেগে যায়, তাহলে তোমার বডির ইমিউন সিস্টেম ব্রেক হয়ে গেল, সেই সময় করোনা কেন আরো অন্যান্য রোগও তোমাকে আক্রমণ করতে পারে। সেই জন্য স্নানটা ওটা ঠিক টাইম মতো করবে, তবে প্রতিদিন স্নান করবে, প্রতিদিন স্নানটা জরুরি এখানে। কারণ স্নান না করলে পরে, সহজপাচ্য খাবার না খেলে পরে ভালো ঘুম হবে না, ওটা মাথায় রাখতে লাগবে। নেক্সট, তোমার সাথে দোষের সাথে যখনই তুমি বাড়িতে আছো বা বাইরে আছো, যত্রতত্র তুমি থুতু ফেলবে না। আর যাদের মধ্যে আদার্স আরো বাজে কতগুলো অভ্যাস হয়ে গেছে, যারা গুটখা, পান, তারপর হচ্ছে পান মশলা, বাকি জিনিস খায়, যেগুলোতে মুখে অনেক থুতু তৈরি হয়, চলতে চলতে রাস্তায় ফেলে দিলাম, নিজের রাস্তা, সরকারি রাস্তা ফেলে দিলাম, করবে না। ওতে তোমার থেকে ক্ষতি হচ্ছে আরেকজনের, কারণ এই থুতু মারফত কিন্তু করোনা ছড়াবে। সেই জন্য এই অভ্যাস পরিবর্তন করতে হবে। মাস্ক পরো, ওটা খাওয়া বন্ধ করে দাও, সম্পূর্ণ ক্লিয়ার। কথাটা বোঝানো গেল? তা এই ব্যাপারটা হচ্ছে কি ডোন্টস, মানে কি কি করবে না। তা এই বিষয়ে আমি ওভারঅল যদি সম্পূর্ণ কোভিড-19 নিয়ে আজকে আমার যে বিষয়টা আলোচনা করার কথা বলে আমি আজকে ভিডিও করতে আসলাম, তাতে কি করবে, কি কি খাবে তা লিস্ট করে দিয়েছি, কি কি করতে পারবে না তা লিস্ট করে দিয়েছি। ভ্যাকসিনের অপেক্ষা অনেকেই করছি, কিন্তু ভ্যাকসিনটা কি জিনিস, কিভাবে অ্যাপ্লাই হবে, কবে আসবে, এবং তার আগে আমাকে কি মেনে বাঁচতে হবে সেটা বলে দিয়েছি। বডি ইমিউন পাওয়ার তুমি কি করে বাড়াবে, মানে তোমাকে পুরোপুরি এক্সারসাইজ করতে হবে প্রতিদিন, তোমাকে 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে, তোমাকে সহজপাচ্য খাবার খেতে হবে, ফল খেতে হবে, জল খেতে হবে, ভিটামিন মানে রোদ গায়ে লাগাতে হবে, ভিটামিন তোমাকে সংশ্লেষ করাতেই হবে, তোমাকে মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করতেই হবে। আর কি করা যাবে না, ফ্রিজ, এসি ব্যবহার করা যাবে না, কি কি খাবার খাওয়া যাবে না আমি বলেই দিলাম, এগুলো কোনো কিছু করা যাবে না। আর কোনো প্রকার গুজবে কান দেওয়া যাবে না, কারণ অনেক মিডিয়াতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে। ঠিক, আমি কোনো নাম বলছি না, কোনো রাজনীতিতে যাচ্ছি না, অনেকে অনেক নেতা মন্ত্রীদের মুখ থেকে শোনা যাচ্ছে আমরা কোভিড-19 কে অনেকটাই মানে জয় করে ফেলতে পেরেছি, এর এখন প্রভাব অনেকটাই কম, হ্যাঁ আমরা অনেকটা খারাপ সময় পেরিয়ে এসেছি। এই সকল ভ্রান্ত কথায় গা ভাসাবে না, বিজ্ঞানকে বোঝার চেষ্টা করো। আমি একজন বায়োলজি শিক্ষক হয়ে তোমাকে বলছি, বিজ্ঞানকে বোঝার চেষ্টা করো। করোনা আছে, থাকবে, একে নির্মূল করা যায়নি, এর খারাপ অবস্থা পেরিয়েও যায়নি, বরং এর খারাপ অবস্থা আসতে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। সমস্ত গবেষক বলে দিয়েছে, লকডাউন, যখনই লকডাউন ঘোষণা হয়েছে, করোনা এইভাবে ধেয়ে আসছিল, ওকে একটা প্রাচীর করে আটকে দেওয়া হয়েছে, মানে ও স্লো হয়ে গেছে, অর্থাৎ ও ঢুকে কমিউনিটি ট্রান্সমিশন ঘটাতে পারছে না। যেদিন লকডাউন উঠে যাবে তখনই কিন্তু আবার দ্রুতগতিতে ছড়াবে। এই দ্রুতগতি যখন ছড়াবে তখন আমাদের কি করণীয়, আমরা কি করে বাঁচবো, আমাদের বাঁচতে হবে তো, সেলফ কোয়ারেন্টাইনে থাকা, ওগুলো হবে। যখন আমরা ওটা উঠে যাবে তখন সেলফ কোয়ারেন্টাইনে প্রচুর লোককে থাকতে হবে। তুমি ভেবো না যে, বা তোমরা কেউ এরকম ভেবো না যে যেদিন লকডাউন উঠে যাবে সেদিন আমরা বেরিয়ে পড়লাম, যেখানে খুশি যেভাবে আগের মতো যাচ্ছিলাম, স্কুল, কলেজ, আড্ডা, টিউশন, কর্মস্থলে, সব জায়গায় আড্ডা মারছিলাম, বিভিন্ন রকম আমাদের পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলাম, হাসছিলাম, খেলছিলাম, করমর্দন হাত করছিলাম। করা যাবে না, করা যাবে না, কারণ করোনা যাচ্ছে না, করোনা আমাদের সাথেই আছে। যদি এগুলো করো, একজন না একজনের মারফত করোনা ছড়াবেই। হয়তো তৎক্ষণাৎ তার লক্ষণ দেখা যাবে না, কারণ সে অ্যাসিম্পটমিক, দেখা যাবে না, কিন্তু পরবর্তীতে উইদিন 14 বা 15 ডেজ তার মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাওয়া যাবে। আমি জোর দিয়ে বলছি এটা হবে। যেদিন লকডাউন উঠবে তার থেকে 14 দিনের মধ্যে কমিউনিটি ট্রান্সমিশন ঘটার সম্ভাবনা প্রবল। যারা অন্তত বায়োলজি সম্পর্কে একটু সাধারণ নলেজ আছে তারা একবার ভেবে দেখবেন আমি কি বলছি। হতে বাধ্য, কারণ আজকে ডেটও বিভিন্ন প্রান্তে কমিউনিটি ট্রান্সমিশন ঘটার সম্ভাবনা প্রচুর রয়েছে, কারণ অ্যাসিম্পটমিক ক্যারিয়ার প্রচুর। এখনো তাদের মধ্যে সিমটমস দেখতে পাওয়া যায়নি। তাদের মধ্যে সিমটমস দেখতে পাওয়া গেলে মানুষের একটা বিভীষিকা হয়ে যাবে। সেটা নিজেকে বাঁচানোর কি উপায় দাঁড়ায়, এখন বুঝতেই পারছেন কি উপায়।
বডি ইমিউন পাওয়ার বাড়াও, কারণ ভ্যাকসিন আসতে প্রচুর বাকি। 1.5 বছর পরে যে ভ্যাকসিনটা আসবে আমি বলে দিচ্ছি, গবেষকরা বলছে, গবেষকদের সাথে কথা বলেই আপনাকে জানাচ্ছি যে ভ্যাকসিনটা যদি 1.5 বছরের মাথায় আসে ওটা 100% সক্রিয় হবে না, 100% অ্যাক্টিভ হতে পারে না। কারণ তারাই বলছে সম্পূর্ণ অ্যানালাইসিস করে বানানো যাচ্ছে না, আপাতত ভাবে রোধ করার জন্য একটা সাবস্টিটিউট দেওয়া হচ্ছে ভ্যাকসিন। সম্পূর্ণ কমপ্লিটলি ভ্যাকসিন দিতে গেলে 5 বছর সময় লাগবে। সুতরাং এখন আমাদের বাঁচার একমাত্র উপায় কি জিনিস? দেখুন আমি কি বললাম, একমাত্র আপনার সেলফ ইমিউনিটি বাড়ানো, আপনার পরিবারের সেলফ ইমিউনিটি বাড়ানোর জন্য কি করবেন আর কি করবেন না আর বলবো না, বলে দিয়েছি। যদি কারো মনে হয় মানবো মানুন, যদি কারো মনে হয় মানবেন না। কিন্তু যদি না মানেন তাহলে মৃত্যুর শয্যা যেটা হয় লাইন দিয়ে লাশ গোনার ক্ষমতাও থাকবে না। অতএব এটাকে ইগনোর করে যাবেন না। হয়তো আমি বেশি বলে ফেললাম না, কি আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হলো এটা প্রয়োজন সবাইকে জানানো, তাই আমি জানিয়ে দিলাম। হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকেই ভাবছেন যেগুলো তো আমরা সবই জানি, কিন্তু অনেকেও জানেন না। যারা জানেন না তাদের জন্যই সম্পূর্ণ ভিডিওতে যা বলেছি আর রিপিট করবো না। ভিডিওটা সম্পূর্ণ শুনে, মন দিয়ে শুনে নিজেদের মধ্যে মানার চেষ্টা করুন। নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখতে সাহায্য করুন। যদি আপনার মনে হয় যে কথাগুলো গুরুত্বপূর্ণ, তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন যাদেরকে আপনি কেয়ার করেন তাদের মাধ্যমে শেয়ার করুন, তাদেরকে জানতে সাহায্য করুন, তাদেরকে সুস্থ জীবনযাপনকে বাঁচতে সাহায্য করুন। আমার এই তথ্যটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি, আপনারা সবাই দেখে নিন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম বায়ো কনসালটেন্ট। আমি নেক্সট এই বিষয়ে প্রতিটা পার্টে আবার ডিটেলস আমি আসবো আপনাদেরকে তথ্য দিতে। এবার আমার ডিউটি আমি শেষ করলাম, এবার আপনারা আপনাদের ডিউটি করুন। নমস্কার। কেউ মনে কিছু নেবেন না, যদি ভুল কিছু হয়ে থাকে ক্ষমা প্রার্থী, আর যদি ভালো লাগে শেয়ার করুন। ভালো থাকুন, ভালো থাকতে দিন। নমস্কার।